মুগ্ধ আর রুই একটা বাসায় যায়। মুগ্ধ একটা বাসায় ঢোকে আর একজন মহিলাকে দেখতে পায়। মুগ্ধ ওই মহিলাটির সামনে গিয়ে বলে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো ঠিক চিনবার পারলাম না, আপনারা কেডা? আমরা এই গ্রামে ঘুরতে এসেছি। আপনাদের গ্রামটা অনেক সুন্দর। গ্রামটার নামটা কি জানতে পারি? এই গ্রামের নাম সরিষাবাড়ি। বলছিলাম যে আন্টি, একটু পানি দেওয়া যাবে? ওর পায়ে গোবর লাগছে, পাটা ধোয়ার জন্য। আমার বউ। মহিলাটি পানি আনতে গিয়ে বেশ কয়েকজন লোকজনকেও ডেকে আনে। সবাই ওদের এক প্রকার ঘিরে ধরে। মহিলাটি পানি দিলে রুই আগে ওর পাটা ধুয়ে ফেলে সাবান দিয়ে। তারপর রুই পা ধোয়া হয়ে গেলে মুগ্ধ সবাইকে ধন্যবাদ দিয়ে চলে আসতে যাবে। ঠিক তখনই ওই লোকগুলো পথ আটকে দাঁড়ায়। মুগ্ধ আর রুই ভ্রুকুচকে ওনাদের দিকে তাকায়। তখন একজন মুরব্বী মতো লোক বলে ওঠে, আমাকে হক্কলকে গ্রামের মানুষ ভাইয়া মনে করছো। আমরা তোমাগর প্রতিগতি বোঝার পারবো না। মতিগতি মানে কি? কিসের মতিগতি? এসব কি বলছেন? আমরা সব বুঝবার পারছি, আপনারা বাড়ি থেকে পালাই আইছেন, আর না হইলে প্রেম প্রীতি করার লাইগা এখানে আইছেন। শহরের পোলাপানগুলা খুব ভালো মতো চিনা আছে। ও আমার বউ। আমি ওকে নিয়ে পালাবো কোন সুখে? আজীব কথা বলছেন কেন? রাস্তা ছাড়ুন আর আমাদের যেতে দিন। এইটা যদি আপনার বউ হইতো, তেহিরে নাকে নাকফুল নাই, হাতে ছুরি নাই, আর মাইয়া ডগো দেখে মনে হইতাছে নাই হেতারি বিয়া হইছে। বিয়ে হলে পেছনে পোস্টার লাগিয়ে ঘুমাবো নাকি? কি সব ফালতু কথা বলছেন? কে আসিস? এদের দড়ি দিয়া বাইন্দা রাখ। এই মাইয়ার লগে এই পোলার বিয়া না দেওয়া পর্যন্ত এদের সারা যাইব না। এসব কি বলছেন? আমরা কি খারাপ কিছু করছি যে আপনারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন? বলা নেই কওয়া নেই, জোর করে বিয়ে দিবেন মানে কি? আর বিয়ে করা বউকে আবার বিয়ে করব কেন? এত কিছু বুঝবার পারি না। আমাগো গ্রামে এত অনাসৃষ্টি কাণ্ড আমরা বাপু সহ্য করবার পারুম না। তাই বলে বিয়ে দিয়ে দেবেন? আপনাদের জন্য কি রেজিস্ট্রি পেপার সাথে নিয়ে ঘুরবো নাকি? এসব আবাল মার্কা কথা ছাড়েন। ওই মাইয়া এত কথা কও কেন? প্রেমিকের লগে ঘেঁষাঘেঁষি করে ঘোরার সময় মনে ছিল না? এই শালা কালা কাউয়া, ফালতু কথা বললে তোর কানে নিচে ধাপ করে এমন একটা দিব না। কেউ তোর বাবার নাম জিজ্ঞাসা করলে মায়ের নাম বলবি। মাইয়া মানুষের এত তেজ থাকা ভালো না। আরেকটা দিলাম না, হিসু করে দিতি। মুখের ভাষা ঠিক কর, তা না হলে 3 নাম্বার পায়ে এমন কিক মারবো, বাবা হতে পারবি না। রুই ছেলেটার কানে আর গালে থাপ্পড়গুলো মেরেছে। এই জন্য ছেলের কানে পোপো আওয়াজ হচ্ছে। ছেলেটা বেয়াক্কেলের মতো রুহির দিকে তাকিয়ে আছে। মুগ্ধ কিছু বলল না, কারণ মুগ্ধ জানে রুই ঠিক তার জবাব দিবে। মুগ্ধ তো আর সবসময় রুহির সাথে থাকবে না। ওখানে গ্রামের আরো মানুষ জড়ো হয়ে গেল। কেউ ওদের কোনো কথা শুনছে না আর না বিলিভ করছে। রুই মুগ্ধর দিকে তাকিয়ে দেখছে। মুগ্ধ রাগে ফুসফুস করছে। রুই মনে মনে বলছে, কি করতে যাই? ঠাডা পড়ায় গ্রামে ঘুরতে এলাম, এখন নাকি বিয়ে দেবে? তাহলে পরীক্ষা দিয়ে সাথে সাথে এই গ্রামে চলে আসাই তো ভালো ছিল। ধুর, একটা মিস্টেক হয়ে গেল। আর এখন এ কোন বিপদ এসে পড়লাম? আরে ধুর, ভুল কথা বলি কারে? বিপদ তো আসেনি আমাদের কাছে, আমরাই তো মরতে মরতে এই বিপদের কাছে হেঁটে এসেছি। একেই মেবি সবাই বলে খাল কেটে কালা কুমির ডেকে আনা। তোমরা এখনই হেতিগর বিয়া দেওয়ার ব্যবস্থা করো। আমাগো গ্রামের কোনো মাইয়া বা ফোলা এভাবে কারোর সাথে ঘুরতে বাইর হয় না, তাই তোমাগর বিয়া দিয়া দিব। এই মুহূর্তে মুগ্ধ আর রুই 1222 ভোল্টের শখে হাবলার মতো দাঁড়িয়ে আছে। মুগ্ধ অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে, বাট ওনাদের কিছুতেই বোঝানো যাচ্ছে না। গ্রামের কিছু কিছু মানুষ এরকমই, ওনারা যা বুঝবে ওটাই ঠিক। মুগ্ধ আর রুইকে বিয়ে দেওয়ার জন্য একজন মসজিদে ডাকতে চলে যায়। তারপর গ্রামের ইমাম এসে বিয়ে পড়ায়। বলো মা আলহামদুলিল্লাহ কবুল। কবুল, কবুল, কবুল। আরে একবার বলতে বলছিলাম, তুমি তো 3বারই বলে ফেললে। 3বার কবুল বলতে হবে এটা আমি জানি, তাই আপনাকে আর কষ্ট করে বারবার বলতে হবে না। হুম। বাহ, বেশ ভালো। তা বাবা তুমি কবুল বলো। কবুল, কবুল, কবুল। এরপর সবাই ওদের জন্য মোনাজাত করলো। ইমাম যা যা বলছে রুই জোরে জোরে বলছে আমিন। মুগ্ধ রাগী চোখে কটমট করে রুহির দিকে তাকিয়ে আছে, কারণ রুই এত জোরে আমিন বলছে যে সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। তারপর বিয়ে সম্পূর্ণ করে একই দিনে দুবার বিয়ে করে। ওরা কি বলবে সেটাই বুঝতে পারছে না। বিয়ে দেওয়ার পর মহিলাটি রুহির উদ্দেশ্য করে বলল, ওই মাইয়া, তুমি এখান থেইকা হাতে চুড়ি, নাকে নাক ফুল আর মাথায় সোজা সিটি করবা। সোজা সিথি মানে? সব বুঝলাম, বাট আন্টি, আমি যদি সামনে চুল ফুলিয়ে চুল বাঁধি তো তাহলে কি এমন হবে?
ডিগবাজি দিতে দিতে রাস্তা পার হবে না, মানে সোজা সিটিতে যদি রাস্তা সোজা হয় তো চুল ফোলালে তো তো সেই রাস্তায় ঢিপি থাকার কথা, তাই বলছি আর কি। এত কিছু জানি না, যা কইতাছি তাই করবা। আমরা তাহলে এখন আসি। আপনাদের তো কাজ শেষ, তাই না? হুম, ভালো থাইকো আর সুখে থাইকো। মাইয়াটা আবার সাইরা পালাইয়া যায়ও না। আঙ্কেল, আমি এত নিম্ন রুচি নিয়ে চলি না। যাকে এতটা ভালোবাসি আর 2বার বিয়ে করা বউকে রেখে বানানোর মানি হয় না। তবে আপনারা এই কাজ আর কারোর সাথে করবেন না, কারণ আমরা যদি খারাপ মুহূর্তে ধরা পড়তাম তখন আমাদের বিয়ে দিলেই মানতাম। বাট আমরাই এই বাসায় পা ধোয়ার জন্য একটু পানি চাইতে আসলাম, আর আপনারা না জেনে না বুঝে ধরে বিয়ে দিয়ে দিলেন। এটা ঠিক না। কথাটা বলে মুগ্ধ ওই বাসা থেকে বের হয়ে যায়। পেছনে মহিলাটি রুহিকে কি যেন বলতে বলতে আসছিল, আর মুগ্ধ রাগে গজগজ করতে করতে আগে আগে হেঁটে এসে বাইকের উপর এসে বসলো। ওদিকে মহিলাটি রুহিকে বলছে, ছেলে মানুষগুলান ক্যারেক্টার বিশ্বাস নাই, এবার জলদি কইরা বাচ্চা নিয়ে ফেলো। না না আন্টি, আমার বরটা ওরকম না। ও যথেষ্ট ভালো ছেলে, আমাকে খুব ভালোবাসে। যতই ভালো হোক না কেন, শুধু একখান কথা মনে রাখবা, বেডা মানুষের একটু সুকসুকানি স্বভাব থাকবই, সে যতই ভালো বেডা হোক না কেন। রুহি, তুই কি আসবি নাকি আমি চলে যাব? রাত 8টা বাজে অলরেডি। আসছি, ওকে আন্টি, আপনি ভালো থাকবেন। মুগ্ধ বাইক থেকে নেমে ওই মহিলার কাছে যায় আর ওয়ালেট থেকে কিছু টাকা বের করে দিয়ে ওদের সবাইকে মিষ্টি খাওয়াতে বলে। সবাই ওদের জন্য দোয়া করলো, এটাই বা কম কিসের। তারপর মুগ্ধ মুচকি এসে মহিলা থেকে বিদায় নিল। মুগ্ধ আর রুহি বাসার উদ্দেশ্যে রওনা দিল। রুহি মুগ্ধকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। আজকে রুহি তো খুব খুশি। মুগ্ধ রুহিকে উদ্দেশ্য করে বলল, এবার কি তোর বিয়ে করার শখ মিটছে নাকি আর কয়েকবার করবি? তুমি করলে আমিও রাজি, তবে কত লাকি আমি, দেখেছো? যেমন? যাকে পাওয়ার জন্য এত কিছু, আজকে একই দিনে তাকে 2বার বিয়ে করলাম। আমার মতো লাকি একটা মেয়েকে দেখাও তো। তবে তবে কি? আমার না তোমাকে বিয়ে করে হ্যাট্রিক করার ইচ্ছা আছে। চিন্তা করিস না, বিয়ে করেই আমরা হ্যাট্রিক করব, কারণ এবার আমাদের বড়রা মিলে আমাদের বিয়ে দিবে। ও তাই তো, ইস, সেই খুশি লাগছে। আর ওই মহিলাটি তোকে কি বলছিল রে? বলেছে ওরা তো আমাদের বিয়ে দিয়েছে, বাট আমরা যে এখন নিজ দায়িত্বে বাসরটা করে নিই। মহিলাটার কাজ নাই, দুষ্টকে আরো দুষ্ট বুদ্ধি দিয়েছে। আচ্ছা, আমরা তো একদিনে 2বার বিয়ে করলাম, তাহলে আমরা বাসর করবো কয়বার বলো না? আর শোনো, আমি খুব তাড়াতাড়ি বেবি নিব। ওই আন্টি বলেছে ছেলেদের নাকি কুচকুচারি বলে কি একটা স্বভাব আছে। এইসব কেমন ভাষা রোহি? এসব কথা যেন আর না শুনি। চলো আমরা বাসাটাও সেরে ফেলি, বিয়ে তো হয়েই গেছে, তাহলে আর কোনো সমস্যা নেই। উফ, এইসব কি করছিস তুই? জোর করে বিয়ে করছিস, বাসরটাও কি? তো বর আনরোম্যান্টিক হলে বউকেই তো হাল ধরতে হয়। ওকে চল, তাহলে একটা আবাসিক হোস্টেলে যাই। তুই যেহেতু বলছিস তাহলে তোর শখটাই পূরণ করি। আজকে তাহলে বাসায় আর যাব না, একেবারে বাসরটা সেরেই চাই। না, আমি তো মজা করছিলাম, তুমি সত্যি সত্যি সিরিয়াস হচ্ছ কেন? আমি তোর হাজবেন্ড হয়ে তোর সব আবদার পূরণ করারটা এখন আমার দায়িত্ব। আর বৈধ অধিকারটা তো পেয়ে গেছি, তাই না? তাহলে ওয়েট করে কি হবে? আরে না, আমি মজা করছিলাম। আমি কিছু খাবো, আমার ক্ষুধা লেগেছে। হুম, রুহি ম্যাম তাহলে রেডি থাকবেন। আপনি আমাকে অনেক জ্বালিয়েছেন, এবার আমার পালা। রুহি মুগ্ধর কাঁধে মাথা রেখে ভাবছে। জানু, বৈধ অধিকারটা তো আমিও পেয়ে গেছি। এবার তোমাকে ওপরে এত অত্যাচার করব, তুমি কল্পনাও করবে না। তবে কষ্টের অত্যাচার ডাকো জানেমান, তোমাকে তো আমি দিব রোমান্টিক অত্যাচার। দেখি কতদিন এত সাধু সেজে থাকো। ওদিকে মুগ্ধ মনে মনে ভাবছে, আজকে একটা শান্তি লাগছে যা বলে বোঝাতে পারবো না। অবশেষে আমি তোকে নিজের করে পেলাম, আর কোনো ভয় নেই। এবার তাড়াতাড়ি বাসায় বলে তোকে আমার কাছে আনবো। আজকে থেকে আর কোনো ভয়, হারানোর ভয় নেই। মুগ্ধ আর রুহি একটা রেস্টুরেন্টে খেয়ে নিল। তারপর 2 বাড়ির জন্য মিষ্টি নিয়ে দিল। মুগ্ধ আর রুহি বাসায় পৌঁছে যায়। রুহি বাইক থেকে নেমে মুগ্ধর দিকে তাকায়। রুহি চোখের ভাষা বলে দিচ্ছে রুহি ঠিক কতটা খুশি। মুগ্ধ মুচকি হেসে রুহির কাছে গিয়ে রুহির কপালে আদর দিয়ে দেয়। রুহি অবাক হয়ে মুগ্ধর দিকে তাকিয়ে আছে। এই প্রথম মুগ্ধ রুহিকে আদর দিল সামনাসামনি। রুহিও চট করে মুগ্ধর গালে একটা আদর দিয়ে দৌড়। মুগ্ধ মুচকি এসে মাথা চুলকে যে তার বাসায় চলে যায়। পরের দিন সকালে রুহিদের বাসায় আসে। মুগ্ধর বাবা তখন ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিল।
রুহি মুগ্ধর বাবার পাশে গিয়ে বসলো, তারপর নখ কামড়াতে শুরু করলো। মুগ্ধর বাবা একবার রুহির দিকে তাকিয়ে বলল, কিরে মা, কি হয়েছে? তোমার ছেলে আমার সাথে ঝগড়া করেছে। হুঁ, ওরে কিছু বলো না কেন? বড় বাবা, তোমার ছেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, যাতে বউ এসে মারতে পারে। ঠিক বলছিস, ওর তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। ওর বেশি বার বেড়ে গেছে। রুহি, তাড়াতাড়ি মুগ্ধকে এই কফিটা দিয়াই তো মা। আমার তরকারি পুড়ে যাবে এখন, উপরে গেলে। রুহি মুগ্ধ রুমে গিয়ে দেখলো মুগ্ধ কালো তৈকটার প্যান্ট আর সাদা স্যান্টো গেঞ্জি পরে ঘুমাচ্ছে। একদম বাচ্চাদের মতো করে একটা পা সোজা করে রাখছে আর একটা পা ভাঁজ করে রাখছে। এবার রুহির মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসলো। রুহি মুগ্ধর দিকে এগিয়ে গেল, তারপর কফির মগ থেকে কফি নিল আর ওর মুখটা ধীরে ধীরে মুগ্ধর কাছে গিয়ে মুগ্ধ ঠোঁটে ঠোঁট রাখে। কার ঠোঁটের চপে মুগ্ধর সাথে সাথে চোখ খুলে। মুগ্ধ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রুহি মুগ্ধর মুখে কফিটা দিয়ে ঠোঁট কামড়ে ধরে রাখে। মুগ্ধ যতক্ষণ না কফিটা গিলছে ততক্ষণ পর্যন্ত রুহি মুগ্ধর ঠোঁট আরো জোরে কামড়ে ধরে রাখে। মুগ্ধ উপায় না পেয়ে কফিটা গিলে নেয়। রুহি মুগ্ধর ঠোঁটে কামড়ে ধরে রাখে। মুগ্ধ এতটা শখ খেয়েছে যে কি বলবে বুঝতে না পেরে রুহির দিকে হাবলার মতো তাকিয়ে আছে। রুহির মুখে দুষ্টু হাসি। মুগ্ধর ঠোঁটে রুহির দাঁত বসে গেছে। মুগ্ধ হুট করে রুহির কোমর ধরে রুহিকে আরো কাছে টেনে নেয়। মুগ্ধ রুহির পাশে শুয়ে দিয়ে রুহির উপর সব ভর ছেড়ে দেয় আর রুহির ঠোঁটে ঠোঁট বসায়। মুগ্ধ রুহির গালে হাত রেখে রুহির ঠোঁটে পাগলের মতো কিস করতে থাকে। রুহি মুগ্ধকে শোয়াতে চেয়েও পারছে না। রুহি মুগ্ধর পিঠে কিল ঘুষি মারতে থাকে, তাও মুগ্ধ সরছে না। রুহি হয়তো জানাতেও না সব জায়গায় সবাইকে চেতানো উচিত না, এতে বিপরীত কিছু হয়। মুগ্ধ রুহির ঠোঁট ছেড়ে গলাতে নামতেই রুহি মুগ্ধকে ধাক্কা দেয়। তোর তো আদর চাই, তাহলে এখন আমাকে বাধা দিচ্ছিস কেন? একদম বাধা দিবি না, আমাকে আমার কাজ করতে দে। আর এমন করব না, এবারের মতো ছেড়ে দাও প্লিজ। আমার ঠোঁটটা খেয়ে ফেলুন। না, কোনো ছাড় হবে না। তোকে না বলছি আমাকে তোর এত কাছে টানবি না? আমার মাথা ঠিক থাকে না, তাহলে এমন করলি কেন? আজকে তোর কোনো ছাড় নাই। এখন তোকে আদর দিব, তুই চুপ থাক, একদম নড়বি না। আমার ঠোঁট জ্বালা করছে, আর এমন দুষ্টুমি করবো না। এবারের মতো ছেড়ে দাও, আমি আর আদরের কথা জীবনেও মুখে আনবো না। প্লিজ ছেড়ে দাও। কেন আদর লাগবে না? তুই না কালকে বললি 2বার বিয়ের কতবার বাসর করতে হয়? এখন তোকে বুঝিয়ে দেই। না, আর লাগবে না। আমার বাসর করার শখ মিটে গেছে, আর কোনোদিন এমন করব না। একটা কথা মনে রাখিস, কোনো খাবারের যদি টেস্ট জানা না থাকে তাহলে সেই খাবারটি খাওয়ার এত আগ্রহ থাকে না। বাট কোনো জিনিস খাওয়ার পর যদি বোঝা যায় সেই জিনিসের টেস্ট অসাধারণ, তখন বারবার সেই জিনিসটাই খেতে মন চায়। মানে, এটার মানে কি বুঝবো? যেমন ধর বিরিয়ানি, আর বিরিয়ানিটা এমন একটা জিনিস, এটা যে খাবে না সেই এটার কদর করতে জানবে না, বাট যে একবারে টেস্ট পাবে সেই বারবার খেতে চাইবে। এবার কিছু বুঝলি? বুঝেছি। তা কি বুঝলি শুনি? বুঝলাম, আগের তুলনায় তুমি এখন বেশি বিরিয়ানি পছন্দ করো, আর এখন তুমি বিরিয়ানি খাবে। আর এই বিরিয়ানিটা আমার যখন ইচ্ছে হবে আমি তখনই খাবো, কারণ এটার টেস্ট অমৃত। আগে না জানলেও এখন আমি বুঝে গেছি। আমিও খাবো। রেস্টুরেন্টের নাম কি তাই বলো, চলো এক্ষুনি যাই। মুগ্ধ আবার দুষ্টু এসে রুহির কানের পেছনে এক হাত ঢুকিয়ে আবার রুহির ঠোঁটে ঠোঁট রাখে। রুহি ছটফট করতে থাকে। গাদি রুহি মুগ্ধর কথা বুঝতে না পেরে ওর বিপদ ওর ডেকে আনলো। রুহি পড়েছে এবার মানকা চিপায়। মুগ্ধ চমকা দিতে এসে নিজে এখন চমকে চমকিত হয়ে গেছে। মুগ্ধও কম না, সুযোগের সৎ ব্যবহার করছে। আর মুগ্ধ রুহিকে ছাড়ার তো কোনো নামই নেই। মুগ্ধ এমনভাবে রুহিকে ডিপ কিস করছে যেন মনে হচ্ছে কত বছর মুগ্ধ না খেয়েছিল। প্রায় 5 মিনিট 13 সেকেন্ড পর মুগ্ধ রুহিকে ছেড়ে হাঁপাতে থাকে। রুহিও হাঁপাতে হাঁপাতে বলে, ছাড়লে কেন? থাকো, এভাবে থাকো। ছাড়তে কে বলেছে শুনি? সারা জীবন এভাবেই লেপে থাকবে। দরকার লাগলে ফেভিকল লাগিয়ে নাও। অসভ্য লুচু পোলা একটা। আর খাবি বিরিয়ানি? আর একটু খা, আমার তো আরো খেতে ইচ্ছে করছে। তোমার বিরিয়ানির মায়ের বাপ। তুমি খাও তোমার বিরিয়ানি। সাত সকালে আমার ঠোঁট ডাকাতি করতে একবারও লজ্জা করলো না তোমার? না, এতদিন মিস করছি, তবে আর মিস করব না। এবার থেকে এই ডাকাতি প্রতিদিন হবে। রেডি থাকিস, অনেক ছাড় দিয়েছি আর না। মুগ্ধ কথাটা বলে হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। আর রুহি বেডের উপর বসে রাগে গজগজ করতে করতে বলল, কেউ আমাকে তুলে আছাড় দাও রে। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। এই জন্য আম্মু ঠিক হয়ে বলে কোনো কিছু অতিরিক্ত ভালো না। ইস রে, আমার ঠোঁটটার অবস্থা খারাপ করে দিছে। শালা উগান্ডার বানর দেখছিস? তোর ঠোঁটে সাদা পড়বে, তোর ঠোঁটে নিউমোনিয়া হবে, তোর নামে কেস করব। তুই আমার ঠোঁটকে ধর্ষণ করছিস। রুহি মুগ্ধর গোষ্ঠী উদ্ধার করতে করতে ওর বাসায় চলে যায়।
মুগ্ধ ফ্রেশ হয়ে এসে দেখে রুহি নেই। মুগ্ধ মুচকি এসে অফিসের জন্য রেডি হয়ে একেবারে নিচে নামে। মুগ্ধর আম্মু মুগ্ধকে বলে রুহিকে ডেকে আনতে ব্রেকফাস্ট করার জন্য। রুহি তো আমার রুমে নাই। বাসায় চলে গেলে নাকি তাহলে? হবে হয়তো। ও, আমি রুমে গেছি তখন মনে হয় তোকে কফি দিয়েই চলে গেছে। হুম, আর কি করছে তা তো তুমি জানো না আম্মু। আর কালকে থেকে আমাকে ঠিক কতটা চাপে রাখছে সেটা আমিই জানি। সামনে মাসের 2 তারিখে তোদের বিয়ের ডেট ঠিক করছি। শপিং শুরু করতে হবে, ইনভাইটের কার্ড দিতে হবে, এখন অনেক কাজ। হুম, এটাও ছিল আমার কপালে। বিয়ে করা বউকে আবার বিয়ে করতে হবে। যদিও রুহির মতো এমন বউ যার কপালে থাকে, তাহলে এরকম আরও আনকমন কিছু হবে। আর এটাকে কমন কিছু বলেই চালিয়ে দিতে হবে। আমি দোয়া করি এমন বউ যেন কোনো ছেলের কপালে না জোটে, কারণ মুগ্ধ ছাড়া রুহিকে কেউ সামলাতে পারবে না। আর রুহিকে সামলানো সবার কাম্য নয়। তারপর মুগ্ধ বাসা থেকে বের হতেই দেখে রুহি বারান্দায় কুট্টুসকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মুগ্ধকে দেখে রুহি মুখ ভেঙচি দিল। মুগ্ধ ফোন বের করে রুহিকে মেসেজ দিল। রুহি বিরিয়ানি খাবি? অনেক টেস্ট, পুরাই অমৃত। হা হা হা। রুহির আগে কটমট করে বলল। আমার লাগবে না, তোমার বিরিয়ানি তুমিই গিলতে থাকো, অসভ্য। মুগ্ধ একটা ডেভিল হাসি দিয়ে অফিসে চলে গেল। রুহি ও আম্মু রুহি জানালো যে মুগ্ধর সাথে ওর বিয়ে ঠিক করছে। রুহি মনে মনে ভাবছে, ধুর, ছাতার মাথা, সবাই ঠিকই বলে, আমি একটু বেশি বুঝি। আর কয়েকদিন ওয়েট করলে সবার মতেই বিয়েটা হতো। বেশি বুঝলে যা হয় আর কি। সোনায় বাঁধানো কপাল আমার। বিয়ে করতে চাইলাম একবার, আর বিয়ে হয়ে গেল 2 বার। এসব কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তবে যাই হোক, খুব একটা খারাপ হচ্ছে না। এবার হ্যাট্রিক করে বিয়ে, তারপর ইতিহাসের পাতায় নাম লিখবো। কি যে শান্তি। রুহির আম্মু রুহিকে ডাকলো। রুহি চুপচাপ ওর আম্মুর কাছে বসলো। পরশুদিন সন্ধ্যায় মুগ্ধ সবার সামনে ঠিক কি বলছে রুহির আম্মু রুহিকে বলল। রুহি শুনে খুব খুশি হলো যে মুগ্ধ আর 5টা ছেলের মতো না। রুহি ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, এখনকার সিনেমা, নাটক, গল্প দেখে মনে করি সবাই একরকম, তাই না? সত্যি কথা কি জানো আম্মু? বাস্তবতা বিপরীতমুখী। গল্পে নাটকে দেখা যায় নায়িকার বিয়ে হচ্ছে, নায়ক এসে হাজির। আমাদের জীবনটা নাটক, গল্পের মতো এত সাজানো গোছানো নয়। বাস্তবে কিন্তু না, তা হয় না। আর মুগ্ধ তোমাদের সাথে যা বলেছে একদম ঠিক বলেছে। যদি মুগ্ধ না বলতো তা আমি বলে দিতাম সবাইকে। যদিও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু নষ্ট হতে দেওয়ার মতো মেয়ে না আম্মু। জানিস রুহি, সত্যিকারের ভালোবাসার সাথে সাহসটাও রাখতে হয়। মন প্রাণ দিয়ে ভালোবেসে যদি সাহস করে মুখ ফুটে কাউকে বলতে না তো পারিস, তো সেই ভালোবাসা জয় হয় না, সেটা অকালে হারাতে হয়। আর বড় কথা জানো আম্মু, তোমরা বাবা মায়েরা অনেক সময় অনেক কথা বুঝেও না বোঝার ভান করো। আর তোমাদের এই বিহেভটার জন্য ভেঙে যায় ভালোবাসার অসংখ্য ফুলের কলি। আজকে যদি সমবয়সী ভালোবাসাগুলোকে তোমরা বড়রা একটু সাপোর্ট করতে, তাহলে কাউকে ভালোবাসার মানুষটাকে পেয়েও হারানোর ব্যথা বুকে নিয়ে বয়ে নিয়ে বেড়াতে হতো না। আর সব থেকে কষ্টদায়ক ভালোবাসা কোনটা জানো আম্মু? কাউকে ভালোবাসার চাদরে খুব যত্ন করে আগলে রাখার পর তাকে পেয়েও হারিয়ে ফেলার ব্যথাটা সব থেকে বেশি কষ্টদায়ক। এটা ঠিক বলছিস রুহি। আমরা বাবা মায়েরা চাই আমাদের ছেলে মেয়ে ভালো থাকুক, আর এই ভালো চাইতে গিয়ে মাঝে মাঝে খারাপ করে ফেলি। আর বিড়িতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছেলে নিজের পায়ে দাঁড়ায়নি, এক কথায় যাকে বলে বেকার। তোমরা মা বাবারা বলো বিয়ে দেওয়ার কোনো মানে হয় না। ছেলেটার কি দোষ বলো আম্মু? সে তো ধাপে ধাপে পড়া শেষ করে তারপর জব করবে, তাই না? আর মেয়েটাকে কি করে কসমের দোহাই দিয়ে পায়ে শেকল আটকে দাও, আর আমাদের মেয়েদের সব দরজা বন্ধ করে দাও। বিয়ের আগে যদি বাবা মা মেয়েদের দায়িত্ব নিতে পারো, বিয়ের পরে কেন নয়? আমাদের সমাজে এত এত নিয়ম, বাট এমন নিয়ম কেন নেই যে বিয়ের পর ছেলে জব না পাওয়া পর্যন্ত মেয়েরা বাবার কাছে থাকবে? এটা তারা কি বোঝাও? আমরা মেয়েরা বোঝা হই, তাই না? বিয়ের আগে বাবার বোঝা, আর বিয়ের পর বরের বোঝা। বড়রা যদি একটু সাপোর্ট করতো, তাহলে পালিয়ে বিয়ে নামক কিছু থাকতো না। আর আমরা যখন মেয়েরা বাবা মায়ের শেকল ভেঙে যেতে পারি না, তখন ছেলেটা আমাদের গায়ে একটা ট্যাগ লাগায়। ঠিক কোরবানির গরুকে যেমন ট্যাগ লাগানো হয় ঠিক তেমন। বাট আমাদের ট্যাগটা কেমন জানো? আমরা লোভী, আমরা ভালোবাসা চিনি না, আমরা টাকা চিনি, আমরা কষ্ট দিয়ে বুকে রক্ত ঝরাতে পারি, আমরা ছলনাময়ী, আমরা পাষাণ। কোনোটাই ভুল বলিসনি। তবে আমি বা মুগ্ধ এমন না। আমরা জানি
কি করে ভালোবাসার জয় আনতে হয়। আমি খুব লাকি মুগ্ধর মতো কাউকে পেয়ে। রুহি আর ওর আম্মু বেশ কিছু সময় গল্প করে। রুহি যতই দুষ্টুমি করুক ওর আম্মুকে কোনো কিছু না বলে থাকতে পারে না, বাট বিয়ের কথা মুগ্ধ মানা করছে, তাই রুহি ওদের বিয়ের কথা চেপে গেল। প্রতিটা ছেলে মেয়ের উচিত তার বাবা মাকে বেস্ট ফ্রেন্ড বানানো, যাতে মনের সব কথা বলা যায়। আর মাঝে মাঝে আমাদের বেস্ট ফ্রেন্ডগুলো বাস দিতেও কম করে না, কিন্তু বাবা মা আমাদের এমন একটা ছায়া যারা আমাদের দোষগুলো বারবার ধরিয়ে দিয়ে বলে, এত বোঝায়, আর সেটা মনে হয় বাবা মায়ের সবসময় বেশি ঘ্যান ঘ্যান করে। তাই আমরা সহজেই বাবা মাকে কোনো কথা শেয়ার করি না। তার বিপদে পড়লে বাবা মা ছাড়া উদ্ধার হতে পারি না। বেস্ট বন্ধু আমরা ছায়া ভাবি, আমরা আমাদের মনের কোনো জায়গা দিই। তবে একটা কথা সবার জেনে রাখা উচিত, মনে করো তুমি তোমার বন্ধুকে সব কথা শেয়ার করো, তাকে না বলে তুমি থাকতে কিছুতেই শান্তি পাও না। যখন তোমরা বফ গফ কিস করো, সেই কথা যখন তোমার বন্ধুকে বলো, তখন তোমার বন্ধু মনে মনে হাসে। তোমাকে খারাপ না ভাবলেও যাকে কিস করতো তাকে তোমার বন্ধু খারাপ ভাবে। সেই নোংরা সত্যি কথা তিতালা হলেও আসল সত্যি এটা হলো, আমরা আমাদের বন্ধুকে বিলিভ করি, যা বলি সেই বন্ধু একদিন তোমাকে সেই কথা নিয়ে এমনভাবে আঘাত করবে, তখন উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। তাই বন্ধুকে বিশ্বাস কর, তবে অন্ধবিশ্বাস নয়। আর বাবা মাকে বন্ধু বানাও, ঠকবে না। বাবা মায়ের আর কিছু করুক তোমাকে ঠকাবে না, টিস করবে না। বন্ধুর মতো আপন ছায়া যেমন আর কেউ হয় না, তেমনি বন্ধুর মতো মুখোশধারী বন্ধু এর মতো অন্য কোনো শত্রু হতে পারে না। রুহি ওর আম্মুর সাথে গল্প করে ওর রুমে চলে আসে। তারপর রুমের দরজাটা ভালো করে লক করে দেয়। রুহি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নাতে নিজেকে দেখে। তারপর লজ্জা পেয়ে মুখটা 2 হাত দিয়ে ঢেকে নেয়। আজকে সকালের কথা ভেবে রুহি আরও লজ্জায় লাল হয়ে যায়। রুহি সকালে এত কিছু ভেবে কিস করেনি, বাট মুগ্ধ যে এমন কি করবে সেটা রুহি কল্পনাও করেনি। তখন মুগ্ধকে কিছু বলতে না পারলেও মনে মনে লজ্জা পাচ্ছিল। রুহি মুখ থেকে হাত সরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3:58 বাজে। রুহি মুগ্ধকে ফোন দিল। মুগ্ধ তখন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল। ফোনের রিংটোনে মুগ্ধ ফোনটা হাতে নিয়ে দেখে গুন্ডি বউয়ের ফোন। মুগ্ধ রুহির নাম্বার আগে প্যারা নামে সেভ করেছিল, বাট কালকে রাতে প্যারাময় লাভ নামে সেভ করছে। মুগ্ধ মুখে দুষ্টু হাসি নিয়ে কলটা রিসিভ করে বলে, কি ম্যাম, আপনার কি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে? আমি কি বিরিয়ানি নিয়ে আসবো? তুমি আবার শুরু করলে, ধুর। আচ্ছা বল, কি মনে করে ফোন দিলি? বিরিয়ানি খেতে চাইলে বল, আসার সময় নিয়ে আসবো। না, লাগবে না। যে বিরিয়ানি খাইয়েছো ভুলেও আর বিরিয়ানি নাম নিব না। কেন? বাদ দাও না, একটা কথা বলার জন্য ফোন দিয়েছি, সেটাকে বলতে দেবে? বল। নিউ মার্কেটের সামনে যে পার্লারটা আছে না, আমি ওখানে থাকবো। তুমি ফেরার সময় আমাকে নিয়ে এসো। ওয়েট ওয়েট, তুই পার্লার কেন যাবি? এই মেয়েদের একটা সমস্যা, বিয়ের ডেট ঠিক হতে না হতেই পার্লারের দৌড়াদৌড়ি শুরু করে দেয়। তুমি কি জানো, শুধু আমি না, তুমিও একটু বেশি বুঝো। ঠাটিয়ে একটা থাপ্পড় মারবো, তখন বুঝবি। আর শোন, পার্লারে গিয়ে চুল কাটবি না, ভ্রু প্লাক করবি না, হাজিবাজি দিবি না, ঠান্ডা লাগে। কিছু করো না, শুধু অফিস থেকে ফেরার সময় আমাকে নিয়ে এসো। আমি ওখানে তোমার জন্য ওয়েট করব। বাই। আই লাভ ইউ। মুগ্ধ কিছু বলার আগেই রুহি ফোনটা কেটে দেয়। মুগ্ধ মুচকি হাসি দিয়ে ওর কাজ শুরু করে। রুহি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলে চিরুনি করছে আর হাসছে, কারণ মুগ্ধ চুল কেটে ছোট করা একদম পছন্দ করে না। ক্লাস 9 থাকতে একবার রুহি পার্লার থেকে চুল কেটে এসেছিল। সেদিন মুগ্ধ উড়াধুরা মেরেছিল। রুহির চুল কোমর পর্যন্ত যেমন কালো তেমনি ঘন। এজন্য মুগ্ধ বাইরে বের হলে রুহিকে চুল ছেড়ে বের হতে দেয় না, কারণ চুল ছেড়ে রাখতে রুহিকে অসম্ভব সুন্দর দেখায়। রুহি রেডি হয়ে রাম্মুকে বলে চলে গেল। রুহি নিজের গাড়িও নেয়নি, স্কুটিও নেয়নি, অটোরিকশাতে যাচ্ছে। রুহি কিছু একটা ভাবছে আর হাসছে। মনে মনে ভাবছে যে মুগ্ধ তো দুষ্টু ছিল না, কালকে বিয়ের পর থেকে এত লাগাম ছাড়া হলো কি করে? তাহলে কি বিয়ের পর ছেলেরা বেশি দুষ্টু হয়ে যায়? ধুর, কি ভাবছি আমি? আমাকে লজ্জা দেওয়ার জন্য মনে হয় এমন করে। এসব ভাবতে ভাবতে রুহি পার্লারে চলে যায়। তারপর ঢুকে দেখে বেশ কয়েকজন আছে। রুহি সোফাতে বসে ম্যাগাজিন পড়ছিল। 30 মিনিট পর সবাই চলে যায়। মুগ্ধ পার্লারের সামনে এসে রুহিকে ফোন দেয়। রুহি মুগ্ধকে পার্লারের ভেতর আসতে বলে। মুগ্ধ নক করে পার্লারে ঢুকে দেখে রুহি বসে আছে। রুহি মুগ্ধকে ওর পাশে বসতে বলে। রুহি মুগ্ধ ফিসফিস করে বলে, সব দিকে তাকাবে, বাট বাম দিক। রুহি কথাটা শেষ করার আগে মুগ্ধ ফট করে বাম দিকে ঘুরে তাকায়। তারপর রুহির দিকে তাকিয়ে দেখে রুহির রাগে নাক ফুলিয়ে ওর দিকে তাকিয়ে আছে।
মুগ্ধ মাথা চুলকে মাথা নিচু করে ফেলে। মুগ্ধ রুহিকে ফিসফিস করে বলছে, এটা জায়গাটা শুধু মেয়েদের জন্য, তাহলে আমাকে আসতে বললি কেন? আর এরা অ্যালাউ বা করলো কেন? তোমাকে বাম দিকে তাকাতে না করলাম, বাট তুমি দুম করে বাম দিকে তাকালে কেন? আমি জানবো কি করে ওখানে শর্ট টপ এভাবে সাজিয়ে রাখা আছে? মনে যাচ্ছে ওই শর্ট টয় টয় তোমাকে পরিয়ে বসিয়ে রাখি, অসভ্য ছেলে। ছি, এসব কি বলিস? তুই থাক, আমি গেলাম। নিজে ডেকে এখন নিজেই আমাকে কথা শোনাচ্ছিস? পার্লারের মেয়েটা আইস আনার জন্য রুহিকে বসে একটু বাইরে গিয়েছিল। মেয়েটা এসে রুহিকে সামনে বসতে বলল। রুহির সামনে একটা বড় আয়নার সামনে চেয়ারে বসে পড়ল। মুগ্ধ ফেস ব্লকিং করছিল, হঠাৎ রুহির দিকে তাকাতে দেখে ওই মেয়েটা রুহির নাকের উপর আইস করছে। মুগ্ধ ফট করে উঠে দাঁড়ায় আর রুহির ডান পাশে গিয়ে বলল, এটা আবার কেমন রূপচর্চা? আইস এভাবে ঘষলে ঠান্ডা লেগে যাবে তো। মুগ্ধ ভ্রুকুসকে দাঁড়িয়ে মেয়েটির কাজকর্ম দেখছে। মুগ্ধ বুঝলো রুহি এখানে নাক ফুটো করার জন্য এসেছে। মুগ্ধ রুহিকে না করতেও রুহি শোনে না কথা। মেয়েটি পিস্তলের মতো একটা জিনিস নিয়ে রুহি কালকে কিনে দেওয়া নোজপিনটা ওর সাথে সেট করে তারপর কলম দিয়ে নাকে একটা ফুটা করে দিল। আর সেই মেশিনটা দিয়ে ফট করে রুহির নাকের সাথে চেপে ধরলো। রুহি আগেই মুগ্ধর হাত চেপে ধরছিল। মেয়েটি ওটা চাপ দিতে খট করে শব্দ হলো আর রুহি একটা চিৎকার দিয়ে উঠল। রুহির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। বেশি ব্যথা পেয়েছিস? লাগছে বেশি? তোকে কে বলছে এসব করতে? আমি ঠিক আছি, তুমি শান্ত হও। দেখতেও পাচ্ছি কত ঠিক আছিস। মন চাচ্ছে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেই তোর গালে। সবসময় নিজে যা বুঝবে তাই করবে। বিয়ে করলে নাকে নাকফুল দিতে হয়, এই জন্য। রুহি, তুই গাড়িতে গিয়ে বস, আমি আসছি। ওনার বিলটা দিয়ে যায়। আমি দিচ্ছি, তুই যা। রুহি ওর ব্যাগটা নিয়ে চলে গেল। মুগ্ধ ঢোক গেলে মেয়েটা উদ্দেশ্য করে বলে, ওর তো এখন ব্যথা করবে। এখান থেকে ইঞ্জেকশন বা জ্বর আসবে না তো? না না, সেরকম কিছু হবে না। বেশি ব্যথা করলে একটা ব্যথার মেডিসিন বা সরিষার তেল গরম করে দিলেই ব্যথা কমে যাবে। আর কিছু না, গরম তেল দিলেই ব্যথা কমে যাবে। তারপর ওনার বিল দিয়ে বেরিয়ে আসে। রুহি সব শুনছিল। মুগ্ধ আসার শব্দ পেয়ে দৌড়ে গাড়ির কাছে যায়। মুগ্ধ গাড়ি স্টার্ট দিয়ে মেডিসিনের দোকানে গিয়ে ব্যথার মেডিসিন আর কালকে সিগারেটের ছ্যাঁকা খাওয়ার দাগটা যেন চলে যায় তার জন্য মলম কিনে। মুগ্ধ ড্রাইভ করতে করতে বলে, এটা করার কি খুব দরকার ছিল? আমি ভেবেছিলাম তুই কালকের নোজপিনটা শখে নিয়েছিস। না, এটা রেখে দেওয়ার জন্য তোমাকে কিনে দিতে বলিনি। এমন কোনো হাদিস নেই যে বিয়ে হলেই হাতে চুড়ি নোজপিন দিতে হবে। এসব নিয়ম তৈরি করছে আমাদের সমাজ। তুই তো জানিস হাজবেন্ডের চিহ্ন হিসেবে নোজপিন বা চুড়ি পরা হারাম। সাজসজ্জার জন্য অন্য কথা। তুমি পছন্দ করে ভালোবেসে কিনে দিয়েছো, তাই নজপিনটা ইউজ করব। শুধু শুধু কষ্ট পাচ্ছিস কেন? আমি আগে জানলে এটা করতে দিতাম না, কারণ কোথাও লেখা নাই যে মেয়েদের নোজপিন পরতেই হবে। ছেলেরা এখন চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি তো মেয়ে। শোন, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে টাওয়েল দিয়ে আস্তে মুখ মুছবি, তা না হলে ব্যথা পাবি। আর দেখিস চুলের সাথে আবার টান না লাগে। আর বাসায় গিয়ে মেডিসিন দিলাম, ওটা খেয়ে নিবি। সিবিটও আছে মেডিসিনের সাথে, একটা করে খাবি, তাহলে শুকিয়ে যাবে। আমি সত্যি খুব লাকি, সামান্য নাক ফুটা করেছি তাই এই অবস্থা। এত কেয়ার তাহলে যখন আমার বেবি হবে তখন কি করবে ভাবলেই এখনই আমার টেনশন হচ্ছে। ঢং দেখলে বাঁচি না। নিজে এখনো ঘুমানোর সময় এক পা দেয় বাংলাদেশে আর আরেক পা দেয় পাকিস্তানে। মাথার নিচে বালিশ না দিয়ে বালিশটাকে মাথার উপরে। আর হাতের কথা নাই বললাম। আর উনি কি না বেবি স্বপ্ন দেখছে। মুগ্ধ কথাটা শুনে রুহি মুখ ভ্যাকসিন দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। মুগ্ধ একটা নিরিবিলি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন। মুগ্ধ একটা ডেবিল হাসি দিয়ে গাড়ির ব্রেকটা মারে ফাঁকা রাস্তায়। রুহি মুগ্ধর দিকে ভ্রুকুচকে তাকায়। তখন মুগ্ধ বলে, আমার খুব ক্ষুধা লাগছে। এখানে তো কোনো দোকান বা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি না, তাহলে এখানে গাড়ি থামালে কেন? আমি জানি কোথায় খাবার পাওয়া যাবে, আর আমার কাছে খাবার থাকতে রেস্টুরেন্ট বা দোকানই বা খুঁজতে যাব কেন? কি খাবার আছে তোমার কাছে? আমাকেও দাও। তোরও ক্ষুধা লাগছে তাই তো? ওকে, এইদিকে আয়। মুগ্ধ রুহির এক হাত ধরে টেনে ওর কোলে বসায় আর গাড়ির ভিতরে লাইটটা বন্ধ করে দেয়। রুহি মুগ্ধর মতলব বুঝতে পেরে ছটফট করতে থাকে। মুগ্ধ রুহির কানের নিচে হাত ঝুঁকিয়ে পরমাবেশে রুহির ঠোঁটে ঠোঁট রাখে। রুহি মুগ্ধকে সরিয়ে কাঁদো কাঁদো হয়ে বলছে, আমি আর খেতে চাইবো না রে। ওরে কেউ আছো রে, আমাকেই পেটুকের হাত থেকে বাঁচাও রে, আমাকে তা না হলে মুগ্ধ রুহিকে চুল ধরে আবার ও নেশাতে ডুবে যায়, যে নেশা রুহি নিজেই মুগ্ধকে করতে শিখিয়েছে। আর মুগ্ধ এমন নেশাতে বারবার নেশাক্ত হতে রাজি। এটাই পৃথিবীর সব থেকে আদুরে নেশা। মুগ্ধ রুহিকে ছেড়ে দেয় আর রুহির চোখে চোখ রাখে। রুহি মুগ্ধর দিকে তাকায়। রুহি মুগ্ধর দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আহ্লাদি সুরে বলে,
আমি আবার তোমার ঠোঁট খাবো। আমি যদি না দেই? জোর করে খাবো। নাও না, আমি এখন ঠোঁট খাবো। রুহি মুগ্ধর মাথার পেছনে এক হাত দিয়ে মুগ্ধর চুল কামচে ধরে আর মুগ্ধ ঠোঁটে ঠোঁট রাখে। মুগ্ধ মনে মনে হাসছে। সত্যি বলতে মুগ্ধর হাসির কারণ রুহির মতো এমন আবদার পৃথিবীতে আর কেউ কখনো কাউকে করছে কিনা মুগ্ধ জানা নেই। মুগ্ধ রেসপন্স করছে না দেখে রুহি মুগ্ধ ঠোঁটে কামড় বসায়। রুহির কামড় খেয়ে তারপর মুগ্ধ রুহির আদরের নেশাতে বিচি হয়ে পড়ে। 5 মিনিট 45 সেকেন্ড পর রুহি মুগ্ধকে ছেড়ে দেয়। দুজনেই হাঁপাতে থাকে। রুহির জানালার দিকে তাকিয়ে আছে। মুগ্ধ রুহির ওর দিকে ঘুরিয়ে দেখে রুহির ঠোঁটের চারপাশে ভেজা ভেজা। মুগ্ধ মুচকি এসে বৃদ্ধা আঙুল দিয়ে রুহির ঠোঁট মুছে দেয়। মুগ্ধ রুহির দিকে 2 হাত সরিয়ে দিয়ে তারপর রুহির কপালে আদর দেয়। রুহি আঙুল দিয়ে ওর বাম গালে দেখায়। মুগ্ধ মুচকি এসে ওর বাম গালে আদর দেয়। রুহি আবার ওর ডান গাল দেখায়। মুগ্ধ মুচকি হেসে আবার ডান গালে আদর দেয়। রুহি আঙুল দিয়ে ওর থুতনি দেখায়। মুগ্ধ রুহির থুতনিতেও আদর দেয়। তারপর রুহি ওর নাক দেখায়। মুগ্ধ খুব সাবধানে রুহির নাকে আদর দেয় যাতে নাকে ব্যথা না পায়। রুহি মাথা নিচু করে ফেলে, বাট মুগ্ধ দুষ্টু এসে রুহির ঠোঁটে চট করে আদর দিয়ে দেয় আর মুগ্ধ গাড়ি স্টার্ট করে। ঠোঁটে দিলে কেন? আমি কি দিতে বলেছি? কই কি দিলাম আমি? প্রমাণ দেখা। কেমন করে দিলাম? আমাকে দিয়ে দেখা তো। আমার মনে পড়ছে না। লুচু একটা। লুচুর কিছু করিনি এখনো। কিছুদিন ওয়েট কর, লুচু কাকে বলে বুঝিয়ে দিব। একটা দিনের মধ্যে এত রোমান্টিকতা তোমার মাঝে উদয় হলো কি করে? তুমি সত্যি মুগ্ধ তো? ডাউট হচ্ছে নাকি? আগেও ছিলাম, বাট এখন তোকে বৈধভাবে পেয়েছি। এখন আর কোনো বাধা নেই। এখন থেকে শুধু। রুহি আর কিছু বলেনি। মুগ্ধ একটা রেস্টুরেন্টে যায় আর রুহির কথা মতো চাইনিজ খাবার খায়। তারপর ওরা বাসায় চলে আসে। রুহির আম্মু রুহির দিকে তাকিয়ে প্রথমে বুঝতে না পারেনি, বাট ভালো করে খেয়াল করে দেখছে একটা ডায়মন্ডের নোসপিন রুহির নাকে জল করে জ্বলছে। রুহির আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে। রুহির আম্মু কিছু বলল না, কারণ ওনার গুণধর্মে যখন যা মন তখন তাই সে করে। রুহি ওর আম্মুর দিকে তাকিয়ে বলছে, আম্মু গো, কিছু একটা করো। নাকের ব্যথায় আমি মরে গেলাম গো। এত ব্যথা করে জানলে এই ঠান্ডা পড়া ডাকফুলটা পড়তাম না। নাকের ব্যথায় আমার কানের মধ্যে আর মাথার মধ্যে পোপো করছে। দাঁড়া, আমি রসুন তেল গরম করে আনি। যা করবা তাড়াতাড়ি করো আম্মু, ব্যথাতে আমি মরে গেলাম। রুহি ব্যথার মেডিসিন খেয়ে নেয় আর মুখে সিভিট নিয়ে বসে আছে। আর রুহির আম্মু রুহির নাকে তেল দিয়ে যাচ্ছে। পরের দিন সকালবেলাতেই রুহি সুমি ইরাকে ফোন দিয়ে ডেকে নেয়। রুহি সুমি ইরা আসলে রুহি ওদের নিয়ে ছাদে যায়। রুহি সুমি ইরাকে কুট্টুসের 3টা বাচ্চা দেখায়। 3জন 3টা ছানাকে কোলে নিয়ে ইচ্ছে মতো চটকাতে থাকে। তখন রুহি ফট করে মনে পড়ে এদের নাম দেওয়া হয়নি। রুহি তখন ছাদের চারপাশে তাকায়। মুগ্ধর বাগানে লাগানো বাদাম গাছের রুহির চোখ যায়। এদের নাম কি জানিস? কি রে, সো কিউট ছানাগুলা। কাজু, বাদাম, কিশমিশ। দারুণ নাম এগুলো, তাই না? অনেক কিউট। রুহি ওদের সাথে সাথে কথা বলতে চোখ যায় ওদের বাসার 3 বাসা পর যে তেঁতুল গাছ আছে ওই তেঁতুল গাছের দিকে। রুহি কাজু বাদাম কিশমিশকে খাঁচাতে রেখে সুমি আর ইরাকে নিয়ে তেঁতুল আনতে চায়। ওই তেঁতুল গাছে নকেন দেয়। রুহি এর আগেও তেঁতুল গাছে উঠে তেঁতুল নামিয়েছে, আর গাছে ওঠা রুহির কাছে কোনো ব্যাপারই না। আর গাছে ওঠার জন্য মুগ্ধ রুহিকে ওরা ধরে একদিন মেরেছিল। রুহি ইরা সুমি হেঁটে ওই তেঁতুল গাছের কাছে যাচ্ছে। রুহি গল্প করছে আর যাচ্ছিল, হঠাৎ ছোট্ট একটা বাচ্চা আলো তো পায় রুহির সামনে এসে দাঁড়ায়। বাচ্চাটি মেবি কেবল হাঁটা শিখছে। রুহি বাচ্চাটির সামনে হাঁটু গেড়ে বসতেই দেখে ছেলেটি একদম খালি গায়ে, পরনে প্যান্ট নেই। রুহি দুষ্টু এসে বাচ্চাটির ইয়েতে একটা চিমটি কাটে আর দুষ্টু এসে বলে, ওলে বাবুটা, তুমি এমন নাঙ্গু পাঙ্গু হয়ে আছো কেন সোনা? তোমার কি বেশি গরম লাগছে এজন্য বাতাস লাগাচ্ছ? এই রুহি, কি করছিস তুই? কই কি করলাম? বাতাস লাগাচ্ছে কি না সেটা জিজ্ঞেস করছি। তাহলে চিমটি কাটছিস কেন? বাচ্চা কেঁদে দিলে রাস্তার মানুষ এসে আমাদেরকে মারবে তো। ওলে বাবুটা, এসো আরেকটা চিমটি কাটি। কি কিউট বাবুটা, এসো এসো এসো। বাচ্চাটি কি বুঝলো কে জানে, খিলখিল করে হাসছে আর ছোট ছোট হাত দিয়ে হাততালি দেওয়ার চেষ্টা করছে। রুহি আবার চিমটেতে যাবে, তার আগে বাচ্চাটি হাসি থামে 1 পা পিছিয়ে 2 হাত দিয়ে সামনে এনে ওর ইয়ে ঢাকার চেষ্টা করছে। বাচ্চাটির মুখের আকৃতি এমন করে মনে হচ্ছে রুহি ওর ইয়েটা কেড়ে নেবে, দৌড় দেবে। রুহি বাচ্চাটিকে কোলে নিতে যাবে, তার আগে পেছনে ঘুরে দেখে মুগ্ধ রুহিকে ডাকলো। রুহি মুগ্ধর দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে যায়। রুহি, এই তুই রাস্তার মাঝখানে বসে কি করছিস? যা বাসায় যা বলছি। যাচ্ছি। এক্ষুনি যাবি? কি হলো, দাঁড়িয়ে আছিস যে?
কথা কানে যাচ্ছে না? মায়ের খাবার ইচ্ছে না থাকলে তাড়াতাড়ি বাসায় যা। তুমি এত সেজে গুজে কোথায় যাচ্ছ শুনি? শ্বশুর বাড়ির চৌরাস্তায়। এখন এত বকবক করতে পারবো না। আর আজকে একটা যদি অভিযোগ আসে আমার কাছে, হাঁটিয়ে এমন একটা থাপ্পড় দিব, ঝরঝর করে বাড়ির সব দাঁত পড়ে যাবে। আজকে যে পেছন পাকামি করে অভিযোগ দিতে যাবে তাকে উল্টো ঝুলিয়ে দিব। তোকে বলিনি রং কথা বলবি না? আমাকে কি বাইক থেকে নামতে হবে? আচ্ছা আচ্ছা, আর বলবো না। আমি বাসায় যাচ্ছি, তুমি যাও আর হিরোগিরি করে এসো। মুগ্ধ আজকে অফিসে যায়নি। নায়ক সেজে বাইক নিয়ে কোথায় জানি যাচ্ছিল। মুগ্ধ রুহিকে বাসায় যেতে বলে বাইক নিয়ে হিরোর মতো শাসা করে চলে গেল। ধূসর কালারের শার্ট আর কালো জিন্স মুগ্ধকে দারুণ লাগে, তাই রুহি মুগ্ধকে কয়েক দফা গালি দিল। মুগ্ধ বাইকে করে যাচ্ছে আর হাসছে আর মনে মনে বলছে। ওদিকে রুহি বাচ্চাটিকে দেখার জন্য পেছনে তাকে দেখে একটা লোকের কোলে। বাচ্চাটি ভয়ে ভয়ে চোখে রুহির দিকে তাকিয়ে আছে। রুহি বাচ্চাটিকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে দিল আর বাচ্চাটি ভীতু চোখে রুহির দিকে তাকিয়ে থাকলো। রুহিরা তেঁতুল গাছের নিচে গেল, তারপর ভালো করে দেখে নিল কোন ডালে বেশি তেঁতুল আছে। রুহি একটা ঢিল ছুঁড়ে গাছে মারলো আর ঢিলটা গিয়ে তেঁতুল গাছের মালিকের টিনের উপর পড়ে বিকট একটা শব্দ করলো। তারপর নগেন বাসার মধ্যে থেকে চিৎকার করতে করতে তেঁতুল গাছের তলায় আসলো। রুহি তখন লুকিয়ে পড়ছিল। নগেন কাউকে না দেখে বাসায় যাওয়ার জন্য পা বাড়াতেই রুহি নগেনের চোখে কাপড় বেঁধে দিল। নগেনের চোখ মুখ বেঁধে নিয়ে যাতে নগেন ষাঁড়ের মতো চিক্কর দিতে না পারে, রুহিকেও চিনতে না পারে। রুহি নগেনের তেঁতুল গাছের সাথে বেঁধে কয়েকটা খিল ঘষি দিল, তারপর বলতে শুরু করলো। তোর গাছ বলে তুই একাই তেঁতুল গিলবি রে উগান্ডা? কোথায় লেখা আছে যে যার গাছ সেই তেঁতুল খাবে? শুধু প্রতিটা তেঁতুল গাছ থেকে তেঁতুল খাওয়ার সব মেয়েদের অধিকার, বুঝলি? আর একবার যদি এরকম করিস তো তোর এমন জায়গায় মারবো না, না পারবি দেখতে আর না পারবি কাউকে বলতে। আরো কয়েক দফা মার হলো এই বিড়ালটাকে। হা হা হা। আচ্ছা, আমরা যে তেঁতুল গাছের মালিককে তারই গাছে বেঁধে যে মারছি, কেউ দেখলে আমাদের আত্ম রাখবে না। চল পালাই। ধুর, চুপ কর তো। আমি শুধু আমার চকলেট বয় ছাড়া কাউকে ভয় পাই না। দেখি কে কি বলতে আসে। যে যা বলতে আসবে এক একজনের পা ভেঙে হাতে ধরিয়ে দিব। রুই কাউকে ভয় পায় না। তারপর রুহি গাছে উঠে ইচ্ছে মতো পাকা তেঁতুল নামালো। তারপর নগেন তিনজন মিলে আরেক দফা মারলো। বেচারা নগেন মারকে কিছু করতে পারছে না, শুধু উচ্চিংড়ির মতো লাফাচ্ছে, না পারছে কাঁদতে, না পারছে চিৎকার করতে। একেই বলে সাহস। গাছের মালিক তারই গাছের সাথে বেঁধে তারই সামনে থেকে তেঁতুল নামিয়ে আনতে সাহস লাগে। আর রুহি তো চোর না, পুরাই ডাকাত, এজন্য চুরি করছে। মালিকের সামনে থেকে যা করার করবে। রুহি একটা পাকা তেঁতুল নিয়ে খোসা ছাড়িয়ে নগেনের মুখের কাপড়টা সরিয়ে নগেনের মুখে একটা তেঁতুল ঢুকিয়ে দিল। তারপর বাকি তেঁতুল নিয়ে তিনজন বিশ্ব জয় করা হাসি দিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। কিছু দূর গিয়ে আবার রুহি ফিরে এসে নগেনের মাথায় চাটি মেরে বলল। আমি জানি তুই আমাকে চিনে ফেলছিস। শোন, আমার বাসায় যদি রিপোর্ট করিস তো তেঁতুল গাছের সব ওপরের মগ ডালে তোকে উল্টো করে ঝুলিয়ে রাখবো। আমাকে তো চিনিস, যা বলি তাই করি। সব ভুলেও যেন আমার বাসার কেউ না জানে, মনে রাখিস। বয়। রুহিরা তেঁতুল ডাকাতি করে চলে গেল। কিছুক্ষণ পর নগেনের মা নগেনকে দেখে বাঁধন খুলে বাসায় নিয়ে যায়। নগেন ওর মাকে বলে এ কথা কাউকে না জানাতে। ওই দিক থেকে রুহি বাসায় গিয়ে মনের সুখে তেঁতুল খায়। তারপর তিনজন অনেক সময় আড্ডা দেয়, রুহি, সুমি, ইরা। তারপর ওদের বাসায় চলে যায়। সুমিদের এগিয়ে দিয়ে রুহি বাসায় ঢুকতে যাবে, তখন মুগ্ধ বাইক নিয়ে আসে। রুহি মুচকি এসে মুগ্ধর দিকে তাকাতেই মুগ্ধর বাইকে ইভাকে দেখে রুহির হাসি মিলিয়ে গেল। রুহি দাঁড়িয়ে আছে, মুগ্ধ দেখেও না দেখার ভান করে ইভাকে নিয়ে মুগ্ধর বাসায় ঢুকে গেল। রুহি মুগ্ধর দিকে তাকিয়ে হনন করতে করতে ওর বাসায় ঢুকে গেল। তারপর রুহি ওর রুমে গিয়ে বেডশিট, বালিশ যা ছিল সব ছুঁড়ে ফেলে দিল। ড্রেসিং টেবিলে যা ছিল সব এক এক করে বেডের নিচে ছুঁড়ে মারলো। বেডশিট তুলে ওয়াশরুমে গিয়ে বাথটবে ডুবিয়ে আসলো। কয়েক মিনিটে রুমের অবস্থা নাজেহাল করে ফেললো। তারপর মেঝেতে বসে ভ্যা করে কেঁদে দিল। রুহি আম্মু কোন একটা কাজে বাইরে গিয়েছে। রুহি 3 মিনিট কাঁদার পর হনন করতে করতে মুগ্ধর বাসায় চলে গেল। তারপর মুগ্ধর আম্মুর রুমে ঢুকে মুগ্ধর খাতনার পিকগুলো নিল। তারপর কি মনে করে মুগ্ধর রুমে গেল। মুগ্ধ শার্টটা কেবল খুলে উল্টো ঘুরে তাকাতেই দেখে রুহি অগ্নিদৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে আছে। মুগ্ধ টাওয়েলটা নিয়ে ওয়াশরুমে যেতে নিলে রুহির সামনে এসে মুগ্ধর পথ আটকায়। মুগ্ধ ভ্রুকুচকে রুহির দিকে তাকিয়ে আছে। রুহিকে দেখে বোঝা যাচ্ছে রুহি প্রচণ্ড রেগে আছে। মুগ্ধ খেয়াল করে রুহির হাতে কিসের যেন পিক। মুগ্ধ কিছু বলার আগেই রুহি বলে ওঠে, বাইকে তুমি ইভার সাথে লেপটে বসেছিলে কেন? লেফটে কই বসেছিলাম? আমাকে ইভা না ধরলে তো পড়ে যেত, তাই ধরেছিল। তোমাকে বলিনি কোনো মেয়ের এত কাছে যাবে না? বলিনি
তুই কারো শরীর ঘেঁষে দাঁড়াবিও না? তুই আমার কথা শুনতে পাস না? তুই আমাকে তুই বললি? তোর তো সাহস কম না? তুই সাহসী দেখছিস কি? সামান্য একটা বিষয় নিয়ে এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস রুহি। কিসের বাড়াবাড়ি? তুমি লেপ্টে থাকবে আর আমি বললেই দোষ? আজকে যদি তোমার ইজ্জতের ফালুদা না করছি, তো আমিও রুহি না, শুধু দেখে যাও। কি করবি তুই শুনি? তোমার খাতনার পিকগুলো নেটে ছাড়বো, ফেসবুকে পোস্ট করে তোমাকে ট্যাগ করব। তারপর দেখবা তোমাকে নিয়ে সবাই কি করে হাসাহাসি করে। সামান্য একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করছিস কেন তুই? কয়েকদিন মার খাসনি তাই বেশি সাহস হয়ে গেছে, তাই না? রুহি মার খেয়ে ছবিগুলো নিয়ে দৌড়াতে যাচ্ছিল। মুগ্ধও দৌড়ে গিয়ে রুহিকে ধরে আবার রুমে নিয়ে আসে। রুহি রাগে ফোঁস করছে। মুগ্ধ রুহির থেকে জোর করে পিকগুলো নিয়ে ছিঁড়ে ফেলে। রুহির রাগে মুগ্ধকে জোরে একটা ধাক্কা দেয়। মুগ্ধ দুপা পিছিয়ে যায়। মুগ্ধ জানে রুহি বাসায় গিয়ে ভাঙচুর শুরু করবে যতক্ষণ না ওর রাগ কমে। মুগ্ধ রুহিকে জোর করে বেডের উপর বসিয়ে দেয় আর নিজেও বসে। তারপর দু গালে হাত রেখে বলে, রাগ তো আমার উপর, তাহলে আমার উপরে তোর যত ইচ্ছে রাগ আছে তুলে যা। তুই যে শাস্তি দিবি আমি মাথা পেতে নিব, তাও মাথা ঠান্ডা কর। কি হলো, কথা বলবি না আমার সাথে? ইভা তো আমার বোন, তাই না? ভাইয়ের পাশে কি বোন বসতে পারে না? আমিও তোমার বোন ছিলাম, আমাকে বোন থেকে বউ করে ফেলেছো, তাহলে ইভাকে করবে না তার কি গ্যারান্টি আছে? আমাকে এত বোকা মনে হয় তোমার? তোকে আমি কোনোদিন বোন ভাবিনি, আর ইভাকে আমি আমার বোন ভাবি। আচ্ছা বল, কি করলে তোর রাগ কমবে? রুহি উঠে দাঁড়িয়ে মুগ্ধর রুমটা সব এলোমেলো করে দিল। তারপর রাগে ফোঁস করতে করতে মুগ্ধকে একটা ধাক্কা দিল। মুগ্ধ বেডে পড়ে যায়। রুহি মুগ্ধর বুকের উপর উঠে মুগ্ধকে ইচ্ছে মতো মুগ্ধকে কামড়াতে থাকে। মুগ্ধ মুখ বুজে সব সহ্য করতে থাকে। মুগ্ধর ঠোঁট, গালে, গলায়, বুকে, পেটে রুহি ইচ্ছে মতো কামড়াতে থাকে যতক্ষণ না ওর রাগ কমছে। রুহি যে ঠিক কতটা রেগে আছে মুগ্ধ খুব ভালো করেই বুঝতে পারছে। রুহি একটা সময় মুগ্ধকে উপর থেকে উঠে দাঁড়ায়। মুগ্ধর দিকে না তাকিয়ে হনন করতে করতে ওর বাসায় চলে গেল। মুগ্ধ উঠে ওর রুমের দরজাটা ভালো করে আটকায়। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখছে। ঠোঁট, গাল, বুকে, গলায়, পেটে রুহির দাঁত বসে আছে। কোনো মেয়েকে যদি কেউ এমন অবস্থায় দেখে তাহলে বলতো মেয়েটা রেপ করছে। কিন্তু কোনো ছেলেকে কেউ এমন অবস্থায় দেখলে তাকে কি বলা উচিত সেটা মুগ্ধর জানা নেই। মুগ্ধর হাসিও পাচ্ছে, আবার দুঃখ হচ্ছে, রাগও লাগছে, আবার এখন শান্তিও পাচ্ছে। রুহি এত জোরে কামড়গুলো দিয়েছে যে মুগ্ধর শরীর লাল হয়ে দাঁত বসে আছে। কোনো জায়গায় রক্ত জমে গেছে। পুরো শরীর ব্যথা হয়ে গেছে আর জ্বালা করছে। রুহি যে মুগ্ধকে এমন শাস্তি দেবে সেটা মুগ্ধ কল্পনাও করেনি। মুগ্ধ আয়নাতে নিজেকে দেখে মনে মনে ভাবছে, এতগুলো কামড় তো দিল, এবার ইঞ্জেকশন নিতে হবে না তো? আচ্ছা ডাক্তার যদি জিজ্ঞাসা করে এমন করে কে কামড়ালো, তখন কি বলবো আমি? আমার বউ তার রাগ কমানোর জন্য আমাকে এমন করে কামড়ে দিছে। ছি ছি, কি লজ্জার কথা। সব বুঝলাম, এখন আমি রুমে বাইরে যাব কি করে? অফিসেই বা যাব কি করে? উফ, খুব ব্যথা করছে। মুগ্ধর ফোনটা নিয়ে অফিস থেকে দুদিনের ছুটি নিয়ে নিল অসুস্থতার কথা বলে। তারপর মুগ্ধ শাওয়ার নিয়ে শরীর মুছে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে একা একা মলম লাগালো। মুগ্ধ বারান্দায় গিয়ে দেখলো রুহিকে দেখা যাচ্ছে না। মুগ্ধ একটা টি শার্ট পরে শুয়ে পড়তে পড়তে ভাবতে থাকে, রুহি, তোর ভালোবাসা যে এত ভয়ঙ্কর আমি ভাবিনি। আর আর কোনোদিন আমার বাইকে কোনো মেয়েকে তুলব না। এটা যদিও পাগলামি, তারপরেও বলবো, পাগলের মতো কেউ কাউকে ভালোবেসে না থাকলে এমন পাগলামি কেউ করবে না। পাগলিটাকে 2বার বিয়ে করে বোঝালাম যে আমি শুধু তোর, তাও আজকে সামান্য বিষয় নিয়ে কামড়ে কি অবস্থা করে দিল আমার। যদিও এমন ভালোবাসা পেতে ভাগ্য লাগে। রুহি শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে প্রায় 2 ঘন্টা হলো। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে কয়েকটা ড্রেস আর টাকা নিয়ে হনন করতে করতে বাসা থেকে চলে গেল। রুহির আম্মু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কারণ রুহির মুগ্ধর উপর রাগ করে ব্যাগপত্র নিয়ে ওর নানুর বাসায় চলে যায়। তবে আজকে রুহি ওর নানুর বাসায় যায়নি, গেছে সুমির বাসায়। সুমির বাড়ির লোকও রুহিকে খুব ভালোবাসে। ওই দিক দিয়ে মুগ্ধর আম্মু দুপুরে খাওয়ার জন্য মুগ্ধকে ডেকে যাচ্ছে, কিন্তু মুগ্ধ খেতে যেতে পারছে না। মুগ্ধ ওর আম্মুকে ফোন দিয়ে বলল ওর খাবারটা রুমে পাঠিয়ে দিতে। মুগ্ধর আম্মু মুগ্ধর রুমে খাবারটা দিতে এসে দেখে মুগ্ধ ওর গলাতে টাওয়েল ঝুলিয়ে রেখে মনোযোগ দিয়ে কাজ করছে। আর মুগ্ধ টাওয়েল নিয়ে মুখ মোছার ভান করে ঠোঁটের উপর হালকা করে ঘষছে। মুগ্ধর আম্মু চলে যেতে মুগ্ধ ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমার খাবারটা এবার থেকে উপরেই পাঠিয়ে দিও। অফিসের অনেক কাজ, আমাকে এগুলো রেডি করতে হবে, আর এই কাজটা খুব জরুরি। এজন্য বাসাতেই ঠান্ডা মাথা করতে হবে, তাই অফিস থেকে 2 দিন ছুটি নিয়েছি। আচ্ছা।
মুগ্ধর আমু চলে গেল। মুগ্ধ উঠে তখন দরজা আটকে দিল আর হাফ ছেড়ে বাঁচল। তারপর মুগ্ধ খেয়ে একটা ঘুম দিল। ওদিকে সুমির রুমে রুহি বসে বসে মুগ্ধকে কয়েক দফা গালি দিল। সুমি রুহিকে জোর করে খাইয়ে দিল। তারপর দুই বান্ধবী গল্প করতে করতে ঘুমিয়ে গেল। রুহির আম্মু ওর বাপি রুহিকে ফোন দিয়ে পাচ্ছে না। রুহির আম্মু রুহির নানুকে ফোন দিয়ে খোঁজ নিয়ে জানলো রুহি ওর নানুর বাসায় যায়নি। রুহির আম্মু ওর বাপি টেনশনে পড়ে গেল। রুহির বাপি খোঁজাখুঁজি করলো, বাট কেউ বলতে পারলো না রুহির খবর। রুহির বাপি উপায় না পেয়ে মুগ্ধকে ফোন দিল। মুগ্ধ ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম মেজো বাবা। ওয়ালাইকুম আসসালাম আব্বু। আমি দুঃখিত তোমাকে বিরক্ত করার জন্য। সমস্যা নেই মেজো বাবা, বলুন। রুহির কোনো খোঁজ পাচ্ছি না। রাগ করে এবার অন্যান্য বাসাতেও তো যায়নি। ওকে ফোন দিয়েও ফোন বন্ধ পাচ্ছি। টেনশন হচ্ছে ওর জন্য, যা রাগ না জানি কি করে বসে। আব্বু রুহিকে কোনো কারণে তোমার উপর রাগ করেছে? জি মেজো বাবা, রুহি সামান্য একটা বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করছিল, তাই আমি। বুঝেছি। মেজো বাবা, আমি দেখছি রুহি কোথায় আছে, আপনি চিন্তা করবেন না, কেমন? মুগ্ধ এবার চিন্তায় পড়ে গেল, রুহি তাহলে গেল কোথায়? মুগ্ধ রাতকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো ইরা সুমির বাসার ঠিকানা জানে কিনা। মুগ্ধ রাতকে বলল আরিয়ান, রাহাত, সুমি, ইরা যেন সবাই একসাথে মিট করে লেকের পাড়ে। রাহাত, ইরা, সুমি, আরিয়ান ফোন দিয়ে বলল লেকের পাড়ে আসতে। সুমি রুহিকেও জোর করে লেকের পাড়ে নিয়ে আসে। রুহির মুখটা ভার করে মাথা নিচু করে বসে আছে। এই রুহি, কি হলো তোর? মন খারাপ করে থাকবে এখনো? কি হয়েছে আমার মিষ্টি আপুটার? মন খারাপ কেন শুনি? এই রুহি, সত্যি করে বল তো তোর কি হয়েছে? আমি ঠিক আছি, তোরা আড্ডা দে। আমার শালিকার মন খারাপ থাকলে আমরা আড্ডা দিব কি করে? দাঁড়া, মুগ্ধ ভাইয়াকে ফোন করে দেই, যেন তোকে একটা থাপ্পড় মেরে যায়। কারণ ভাইয়া থাপ্পড় না খেলে তোর মুড ভালো হবে না। ওকে একদম ফোন দিবি না, ওর সাথে আর কোনোদিন কথা বলবো না আমি। আবার ঝগড়া করছো তোমরা? আমাদের হিরু কই শুনি? তবে মুগ্ধ ভাইয়ের সাথে দেখা হলে বকে দিতে হবে। সবাই আড্ডা দিচ্ছে, রুহি আছে চুপ করে। বাইকের শব্দ পেয়ে রুহি পাশে তাকাতেই দেখে মুগ্ধ বাইক থেকে নামছে। মুগ্ধকে দেখে রুহি ভো দৌড় দেওয়া শুরু করলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মুগ্ধ আবার বাইকে উঠে আবার বাইক স্টার্ট দিল। রুহি দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায়। রুহি রাস্তায় বসে পড়ে আর হাঁপাতে থাকে। তারপর মুগ্ধ রুহির পাশে এসে রুহিকে ধরে টেনে বাইকে বসায় আর বাইক স্টার্ট দেয় আর বলে, এবার ড্রামা করা ছাড়, অনেক তো হলো তাই না? আচ্ছা কান ধরছি, আর কোনোদিন কোনো মেয়েকে বাইকে তুলবো না। এবারের মতো মাফ করে দে, আর এমন হবে না। ইভাকে বসিয়েছি তাই এমন করছিস, নাকি অন্য কোনো কাহিনী আছে? সত্যি করে বল। তোমার পাশে কোনো মেয়েকে আমি সহ্য করতে পারি না। যদি বলো আমি হিংসুটে, নিচু মাইন্ডে, তাহলে আমি তাই। তাও আমি তোমাকে কোনো মেয়ের পাশে সহ্য করব না। ইভা তোমাকে পছন্দ করে, সেটা তুমিও জানো আর আমিও জানি। মুগ্ধ, আমি যতদিন বেঁচে আছি কোনো মেয়েকে তোমার পাশে আসতে দিব না। কারণ কারণ কি জানো? ভালোবাসা এত বেশি যে হারানোর ভয়টা বেশি। সত্যি কথা বলতে, কোনো মেয়েকে তোমার পাশে দেখলে আমার দম বন্ধ হয়ে যায়। আমার বুকের বাঁ পাশে খুব কষ্ট হয়। মুগ্ধ রুহিকে নিয়ে নদীর পাড়ে আসে। এই জায়গাটা রুহির খুব পছন্দের। নদীর ধারটা সিমেন্টের ব্লক দিয়ে বাঁধানো, আর পানির মধ্যে কয়েকটা ব্লক রাখা পানিতে পা ডুবিয়ে বসার জন্য। রুহি আর মুগ্ধ জুতা খুলে নদীর পানিতে পা ডুবিয়ে ব্লকের উপর বসে আছে। কারোর মুখে কোনো কথা নাই। রুহি পানির নিচে বালিগুলো ঘোলা করছে আর মুগ্ধ রুহির মুখের দিকে তাকিয়ে আছে। মুগ্ধ আকাশের দিকে তাকাতেই পশ্চিম দিকে চোখ যায়, সূর্যটা ডুবে যাবে এই জন্য রক্তিম আভা ছাড়িয়েছে। পরন্ত বিকেলে নদীর পাড়টা খুব ভালো লাগতেছে। বাতাসের সাথে সাথে ঢেউ আসছে ছোট ছোট, আর মাঝে মাঝে কচুরিপানা ভেসে যাচ্ছে। মুগ্ধ ওর জিন্স প্যান্টটা তুলে জড়িয়েছে যাতে প্যান্টটা ভিজে না যায়। মুগ্ধর পায়ের পশমগুলো পানিতে ভিজে আছে, আর রুহি সেটার দিকে আর চোখে তাকিয়ে আছে। রুহিও সূর্যটার দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু রাগ করেছি, আমার সাথে কথা বলবে না। আমি কিন্তু রাগ করেছি। এতগুলো কামড় দিলি, এতক্ষণ কষ্ট দিলি, তারপরেও যদি রাগ না কমে তাহলে আর কি করব? কামড় তো আসতে দিছি, আমি তো বাচ্চা মেয়ে। তোমার মতো জলহস্তিকে কামড় দিলে তুমি ব্যথা পাবে না, আমি জানি। তুই বাচ্চা বুঝি? বাচ্চারা কি এভাবে কামড় দেয়? এটা আমি কখন করলাম? এটা আমি করিনি। তাহলে কে করলো শুনি? তুমি একা একাই করে এখন আমার দোষ দিচ্ছ। একদম মিথ্যা অপবাদ দেবে না আমাকে, বলে দিলাম। ওহো, আমার তো মনেই নাই। আমি তো নিজেই নিজের গলা কামড় দিচ্ছিলাম। সরি, আমার মনে ছিল না, তাই তোর দোষ দিচ্ছিলাম। মনে পড়লেই ভালো, আমি কিন্তু রাগ করেছি। জানি তো। তা কি করলে আপনার রাগ কমবে, আমি কি জানতে পারি?
আপাতত কিছু করতে হবে না, শুধু একটা কথা মনে রাখবে, আমি রাগ করলে তুমি আমার রাগ ভাঙাবে, আর তুমি রাগ করলে তুমি আমাকে সরি বলবে। আমি রাগ করলে তোকে সরি বলবো কেন? এটা কেমন হিসাব? আমি রাগ করে থাকলে মনে করবে সব তোমারই দোষ, কারণ আমি নিষ্পাপ বাচ্চা, আমি ভুল করতেই পারি না, তাই আমাকেই সরি বলবে। ও বাহ, দারুণ তো। নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় কানা করিও না। সময় আসুক। টাওয়াল ভিজিয়ে কিছু সময় কামড়ের দাগগুলোর উপর রাখলে হয়। এভাবে সবাইকে দেখানোর মানে কি? ভাবছিলাম যে রুম থেকে বের হব না, কিন্তু তুই তো। রুই নদীর পানিতে ওর ওড়না ভিজিয়ে হালকা করে কামড়গুলোর উপর চেপে রাখলো। মুগ্ধ কিছু বলছে না, শুধু রুই কাজকর্ম দেখছে। মুগ্ধ ওর শার্টের কলার তুলে রাখছিল যাতে কামড়গুলো কেউ না দেখে। বাট বাসা থেকে বের হওয়ার সময় ওর আম্মু জিজ্ঞেস করলো, মুগ্ধ ঠোঁটে কি হয়েছে? মুগ্ধ লাল পিঁপড়ার কথা বলে কেটে পড়েছে। মুগ্ধর আম্মু কি ভেবে আর কিছু জিজ্ঞেস করেনি। রুহি পানি হাত ভিজিয়ে ঠান্ডা হাত মুগ্ধর ঠোঁটের উপর রাখে। মুগ্ধ শিউরে উঠছিল, বাট মুখে কিছু বলল না। দুজনের অভিমানের পালা শেষ করে বেশ কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় ফিরল। মুগ্ধ আর রুইকে দেখে মুগ্ধর আম্মু দুজনে বসতে বলল। রুই সোফাতে বসতে গিয়ে আবার উঠে পড়ে। তারপর হনন করতে করতে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দই নিয়ে আসে। রুই রান্নাঘরে চামচ আনতে গিয়ে দেখে মুগ্ধর আম্মু নুডলস রান্না করছে। মুগ্ধর আম্মু সবার জন্য সার্ভ করছে। তখন রুই বলে ওকে আরও দিতে। মুগ্ধর আম্মু একটা বাটিতে নুডলস দিল, আর রুই দইগুলোর কথা ভুলে গেল। তিরিং বিরিং করতে করতে সোফায় এসে বসে নুডলস খাতে মন দিল। মুগ্ধর আম্মু, ইভা, রুই সবাই খাচ্ছে আর টিভি দেখছিল। ইভা ফট করে মুগ্ধকে উদ্দেশ্য করে বলল, তা কালকে আমার সাথে একটু শপিং করতে যাবে, আমার কিছু জিনিস খুবই দরকার। না, আমার সময় নেই। আম্মুর সাথে যা। আই লাভ ইউ জানু। ইস, মন চাচ্ছে এক দৌড়ে গিয়ে চটাস করে একটা আদর দিয়ে আসি। ইভা কুট্টি ডাইনির শক্ক তো আমার জানুর সাথে শপিং করবে। যাবা হুস। মুগ্ধ বেটুয়া, তোমাকে আজকে যা আদর দিছি আমি জানি তুমি ভুলেও আর ইভার সাথে কোথাও যাবে না। ইস, কি যে খুশি লাগছে, মন চাচ্ছে ওরা ধরে নাচতে। আর অফিসে নাকি জরুরি কি কাজ আছে, এই জন্য বাসায় বসে কাজগুলো করবে। মুগ্ধ, তুই ফ্রি হবি কখন সেটা আমাকে আগে বলতো, আমার দরকার আছে। কেন, কি করতে হবে আমাকে বলো। তোদের বিয়ের শপিংগুলো তো করতে হবে, তাই না? তুই আর রুহি গিয়ে পছন্দ মতো শপিং করবি, কেমন? আমি একা হাতে সব সামলাতে পারবো না। বড় মু, বিয়ের আর কতদিন বাকি কো? দিন মনে হচ্ছে যাচ্ছেই না। পরশু দিনে তো গায়ে হলুদ রে পাগলি, শুধু মাঝখানে শুধু একটা দিন। কোথায় কি বলতে হয় তোকে কি হাতে ধরে নতুন করে শেখানো লাগবে নাকি? এই অসভ্য মেয়ের মাঝে তুমি কি যে দেখেছো জানি না। না আছে কথা বলার ঢং, আর না আছে কোনো ভদ্রতা। সারাদিন শয়তানি বুদ্ধি নিয়ে চলে। ইভা, এভাবে কথা বলছিস কেন? রুহি আমার সাথে ফ্রি, এই জন্য সব কথা আমাকে সহজে বলে দেয়। বিয়ে 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 করে যে হারে লাফাচ্ছে, লজ্জার লও নেই, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। খালামণি, তুমি দেখো, একদিন খুব আফসোস করবে এই মেয়ের জন্য। ইভা, প্রথমত আমার সামনে বসে আমার বউকে অপমান করার সাহস আর দেখাস না। রুহি কি আর কেমন সেটা তোর না জানলেও আমার চলবে। রুহি এখন চুপ করে আছে বলে মনে করিস না। রুহি কথা জানে না। আমি আর আম্মু এখানে আছি, আর তোকে কিছু বললে আম্মু কষ্ট পাবে, তাই রুহি কিছু বলছে না। তোর জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণ 2-4টা থাপ্পড় খেয়ে ফেলতি। আর রুহি চুপ আছে মানে যে আমিও তোর কথা গিলবো, তাহলে তোরা ভুল জানিস। আমি আমার বউকে বকবো, মারবো, বাট অন্য কাউকে না বলতে দিব, আর না ওকে টিচ শুনতে দিব। কথাগুলো মনে রাখিস, এমন ভুল যেন আর না হয়। কথাটা বলে উঠে চলে গেল। মুগ্ধর আম্মু রুইর হাতে কফির মগ ধরিয়ে দিয়ে মুগ্ধর পেছনে যাওয়ার জন্য ইশারা করলো। রুই কফির মগ নিয়ে মুগ্ধর রুমে গিয়ে দেখলো মুগ্ধ রুমে নাই। রুই বারান্দায় গিয়ে দাঁড়াতেই মুগ্ধর ড্রেস বদলে আসলো, শুধু 3/4 পরে। রুই মুগ্ধর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল, তারপর আবার তাকালো। রুই মুগ্ধর হাতে কফির মগ ধরিয়ে দিল, তারপর ড্রয়ার থেকে মলম এনে কামড়গুলোর উপর আলতো করে দিতে শুরু করলো। মুগ্ধ কফির মগটা সেন্টার টেবিলে রেখে রুহিকে শক্ত করে জড়িয়ে ধরলো। রুহিও মুগ্ধকে উন্মুক্ত বুকে মুখ লুকালো। বেশ কিছু সময় পার হয়ে রুহি মুগ্ধকে ছাড়তে চাইলে, বাট মুগ্ধ ছাড়লো না, খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। মুগ্ধও জড়িয়ে ধরে বলল, যেদিন থেকে আমাদের বিয়ে হয়েছে সেদিন থেকে আমার মনে তোর উপর নতুন করে ভালোবাসা জন্মেছে। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, কারণ আমি তো এইরকম ছিলাম না। এখন মন চায়
সব সময় তোকে বুকের মধ্যে লুকিয়ে রাখি। কবুল শব্দটা ছোট, কিন্তু এর মাঝে আল্লাহর রহমত আছে। আর এই শব্দটা দিয়ে সবার মনে পবিত্র ভালোবাসার সৃষ্টি করে। বুঝলেন মিস্টার বর? হুম। ছাড়ো, আমি বাসায় যাব। আগে জড়িয়ে ধরতাম না, তাই কত বাহানা করতি। আর এখন একটু জড়িয়ে ধরতে চাই তো ছাড়ো ছাড়ো করিস কেন শুনি? আর 2টা দিন, তারপর এর উত্তর পেয়ে যাবে। গেলাম আমি। রুহি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মুগ্ধ রুহির হাত ধরে টেনে আবার জড়িয়ে ধরে। তারপর মুগ্ধ রুহির হাত ছেড়ে দিয়ে রুহির কপালে আদর দেয়। আগের মতো রুহি 2 গাল, নাক আর থুতনি দেখায়। মুগ্ধ মুচকি এসে রুহির আবদার পূরণ করে। রুহি ওর বাসায় যাচ্ছে আর মুগ্ধ সেটা ওর রুমের বারান্দা থেকে দেখছে। রুহি বাসায় ঢুকে গেলে মুগ্ধ রুমে চলে আসে। তারপর রুহি বাসায় গেলে ওর আম্মু কয়েক দফা বকা দেয় আর ওর বাপি জোর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। ভালোবাসার মানুষগুলো অদ্ভুত, তাই না? যাকে আমরা ভালোবাসি মনে তো বলেই সে তো শুধু আমার আর কারো না। রুহির জায়গা রুহি ঠিক আছে, কারণ ভালোবাসার মানুষটির ভাগ আমরা কাউকে দিতে চাই না। তবে আমরা মেয়েরা বড্ড বেশি হিংসুটে, কারণ আমরা বাবা আর বরকে কারোর সাথে ভাগাভাগি করতে পারি না। আর কেনই বা করবো? কারণ এরা দুজনই তো আমাদের নিরাপদ স্থান। আর আম্মু তো সবার উপরে, তাই আম্মুর কথাটা না বললাম। তবে আমরা প্রত্যেকটা মেয়েরা ভাবি বাবার প্রতিচ্ছবি আমাদের পর। বিয়ের আগে বাবার ছায়াতলে আর বিয়ের পর বরের, এই দুজনকে আমরা শুধু আমাদের প্রপার্টি ভাবি। পরের দিন সকালে মুগ্ধ আর রুহিকে পাঠানো হয় ওদের বিয়ের শপিং করতে। তারপর ওরা একটা শাড়ির দোকানে যায়। মুগ্ধ পাশে বসে আছে আর রুহি শাড়ি দেখছে। এই পর্যন্ত রুহি 22টা শাড়ি দেখছে, বাট একটাও চুজ করতে পারেনি। মুগ্ধ বুঝে গেছে যা করার ওর নিজেকেই করতে হবে, তা না হলে 6 মাসেও রুহির শপিং শেষ হবে কিনা সন্দেহ। দোকানদার বেচারা রুহির দিকে তাকিয়ে বলছে, ম্যাম, আপনি তো শুধু দেখেই যাচ্ছেন, এবার তো একটা চয়েস করুন। আমাদের দোকানের সব শাড়িগুলোই বেস্ট। পছন্দ না হলে কি করব? বক বক কম হবে। আর 20টা শাড়ি দেখান, আর 20টা দেখলে একটা পছন্দ হবে শিওর। আপনি কি কালারের মধ্যে শাড়ি নিতে চাচ্ছেন বলুন তো, আমি সেই কালারের মধ্যে আপনাকে শাড়ি দেখাবো। পান্তা ভাতের মধ্যে গরুর মাংস ঢেলে দিয়ে তার মধ্যে শসার পেস্ট দিতে হবে। তারপর হলুদ ছাড়া পাস্তা মেশাতে হবে। তারপর হালকা পিঙ্ক কালার মেশাতে হবে। এবার একটু বাঙ্গি কালার, একটু লাল আর একটু হালকা নীল কালার মেশাতে হবে। তারপর আমার রুমে যে বেডশিট আছে, অমন কালারটা মেশানোর পর যে কালার আসে, আমি ওই কালারের শাড়ি চাচ্ছি। মুগ্ধ সহ দোকানে উপস্থিত সবাই রুহির দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর দোকানদার হয়তো ভাবছে এই পাগলিটা কেন পাগলা কারোর থেকে পালিয়ে ভুল করে মনে হয় এখানে ঢুকে পড়ছে। মুগ্ধ রুহির দিকে না তাকিয়ে রুহির বাপি আম্মু মুগ্ধর মা বাবা ইভার জন্য ড্রেস পছন্দ করে প্যাক করে দিতে বলল। তারপর রুহির জন্য 4টা শাড়ি কিনলো, একটা কালো, একটা ব্লু, একটা মেরুন আর একটা গোলাপি। মুগ্ধ নিজে পছন্দ করে রুহির শাড়ি চয়েস করছে। মুগ্ধ রুহির দিকে না তাকিয়ে দোকানদারকে বলছে ওর আরও যা লাগবে মুগ্ধর কথা অনুযায়ী তেমন ড্রেস বের করে দিচ্ছে। আর মুগ্ধ পছন্দ করছে বলে আর দোকানদার মুগ্ধর কথা অনুযায়ী সেগুলো প্যাক করছে। মুগ্ধ ওই দোকানদারের বিল পেমেন্ট করে শপিং ব্যাগগুলো গাড়িতে রেখে গাড়িটা লক করে আসলো। তারপর রুহিকে নিয়ে মুগ্ধ কিছু ড্রেস কিনে নিল। গয়না কেনার দায়িত্ব মুগ্ধর আম্মুর, তাই গয়না বাদে যত কিছু লাগে রুহি মুগ্ধকে সব কিনে নিয়েছে। মুগ্ধ আর রুহির বিয়ের আর রিসেপশনের ড্রেস মুগ্ধ আগেই অর্ডার করে রাখছে। মুগ্ধর জানা ছিল না মেয়েদের এত কিছু লাগে। রুহি আজকে মুগ্ধকে নাকানি চোবানি খাইয়ে ছেড়ছে। সাজগোজের জিনিস শুরু করে পায়ের জুতা পর্যন্ত রুহি মুগ্ধর পছন্দ মতো কিনছে। মুগ্ধর জানা মতে রুহি সাজগোজ খুব একটা করে না, তারপরও এত কিছু কেনার কি দরকার মুগ্ধ জানা নেই। রুহি তো বেশ খুশি, যা যা বলছে সব মুগ্ধ ওকে কিনে দিয়েছে। মুগ্ধ বেচারা রুহির দিকে তাকিয়ে বলছে, রুহি আমার মাথা ঘুরছে, চল বাকিটা শপিং পরে এসে করব। এখন চল বাসায় যাই। আর কিছু কেনার বাকি নেই তো। ফুলের অর্ডার দিব আর ব্লাউজের মাপ দিয়ে বাসায় যাব। আজকে না দিলে কি হবে? না না, আজকেই দিতে হবে। উফ, তোকে নিয়ে আর পারি না, সব কাজ একসাথে করতে হবে। যেহেতু এই কাজটা আমাকেই করতে হবে, তাহলে ফেলে রেখে কি হবে শুনি? চল চল। মুগ্ধ আরও এক গাদা শপিং ব্যাগ এনে গাড়ির পেছনের সিটের উপর পালা দেয়। তারপর গাড়ি স্টার্ট করে। আরেকটা টেলার্সে এসে রুহি ওর কাপড়গুলো দেয়, তাড়াতাড়ি বানাতে বলে। দোকানদার রুহিকে মাপ দিতে বলে। রুহি বলে ওর কোনো জামার মাপ তো আনিনি। এখানে কোনো মেয়ে নেই, তুমি কেন ওর মাপ নিতে আসলে? মেয়ে আছে কিন্তু এখন নেই। আমি তো আছি, আমি মাপটা নিয়ে এনেছি, সমস্যা নেই। আপনার সমস্যা না থাকলেও আমার আছে। আপনি ওই পর্দার আড়ালে গিয়ে দাঁড়ান, আমি আপনাকে মাপ লিখে দিচ্ছি। তারপর মুগ্ধ নিজের পর্দা টেনে দেয়।
তারপর ফিতা দিয়ে রুহির মাপ নিচ্ছে আর সেটা লিখছে। রুহি অবাক হয়ে মুগ্ধর দিকে তাকিয়ে আছে। মুগ্ধ রুহিকে কিছু জিজ্ঞেস করছে না, বরং নিজের মতন করে মাপ নিয়ে সেই মাপটা দোকানদারের হাতে ধরিয়ে দেয়। আর কালকে লাগবে বলে মুগ্ধ তাড়াতাড়ি এগুলো দিতে বলে। মুগ্ধ রুহির হাত ধরে নিয়ে ওরা ওখান থেকে বেরিয়ে যায়। মুগ্ধ গাড়ি ড্রাইভ করছে আর বলছে, এবার থেকে মেয়ে টেইলার্সে গিয়ে ড্রেস বানাতে দিবি, এমন ভুল যেন না হয়। আমি তো জামার মাপ দিয়ে দিই, বাট আজকে মাপ আনতে ভুলে গেছি, তাই আমার থেকে মাপ নিতে বলেছি। এর আগে এটা হয়তো খেয়াল করিনি, বাট এবার থেকে খুব এই ভুল যেন না হয়। কেন, কি এমন হবে মাপ নিলে শুনি? একটু বেশি বোঝো কেন তুমি? সবাই তো এইভাবেই মাপ দেয়। মুগ্ধ রুহির কথা শুনে সাথে সাথে গাড়ি ব্রেক করে আর রাগি চোখে রুহির দিকে তাকায়। মুগ্ধ রুহির গাল চেপে ধরে বলে, আমার বউকে আমি কাউকে টাচ করতে দিব না, আর আমি তো নিজেই তোকে এমনভাবে টাচ করিনি। আর ওই ছেলেটাকে টাচ করতে দিব ভাবলি কি করে? তোকে জড়িয়ে ধরছি, বাট এমনভাবে তোকে টাচ করিনি যে তোর বুকের আর কোমরের মাপ আমি জানতে পারবো। আমি তো তোকে কোনোদিন খারাপভাবেও তোকে টাচ করার কথা চিন্তাও করিনি, তাহলে অন্য কাউকে তোর শরীরের মাপ নিতে দিব ভাবলি কি করে? সবাই তো এইভাবেই মাপ দেয়। কে কি করে আমি জানিও না আর বুঝিও না। মুগ্ধর মতো চলতে পছন্দ করে, আমি এসব পছন্দ করি না। মাইন্ড ইট। আসলে তোরা মেয়েরা বড্ড বোকা, জানিস তো। মানে? কিছু না। তারপর দুইজন রেস্টুরেন্টে খেয়ে একেবারে বাসায় ফেরে। রুহি ওর বাসায় চলে যায় আর মুগ্ধ দারোয়ানের গাড়ির চাবি দিয়ে শপিং ব্যাগগুলো ড্রয়িং রুমে রাখতে বলে আর নিজের রুমে চলে যায়। মুগ্ধ ওর রুমে গিয়ে থপাস করে বেডে বসে পড়ে। ঠিক তখনই ওর ফোনে রিংটং বেজে ওঠে। মুগ্ধ ফোনটা হাতে নিয়ে দেখছে অফিসের স্যার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি কেমন আছো? তা তোমার তো কালকে গায়ে হলো আর পরশু বিয়ে, তাই না? জি স্যার। বিয়ের আগে অসুস্থ হয়ে পড়লে হবে? রফিক আমাকে আজকে বললো তুমি নাকি অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছো অসুস্থ বলে। জি স্যার।